আসসালামু আলাইকুম এভরিওয়ান। মায়ের বাঁধন গল্পের তৃতীয় পার্ট। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি কোলবালিশের সাথে বাসর না করে আমার সদ্য বিয়ে করা বউয়ের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কোলবালিশের সাথে বাসর করলে হয়তো গিনিস বুকে আমার নামটা লেখা হতো। চাঁদে যেমন প্রথম মানুষ হিসাবে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং, তেমনি পৃথিবীর প্রথম কোনো মানুষ হিসাবে কোলবালিশের সাথে বাসর করে ইতিহাসের পাতায় নাম লেখাতে পারতাম আমি। কিন্তু তখন আমার বেঁচে থাকা হতো না, তাই বাঁচার জন্য ইতিহাসের পাতায় নিজের নামটা লেখালাম না। তবে এটাও বা কম কিসের, বাসন না করে বউয়ের সাথে পালিয়ে যাচ্ছি। এমনটা কি কখনো হয়েছে আগে? বিয়ের রাতে জামাই বউ বাসন না করে পালিয়ে গিয়েছে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এটাও হয়তো ইতিহাসের পাতায় রূপার অক্ষরে লেখা হতো। সিনথিয়ার কথা মতো আমি তার পেছনে পেছনে যাচ্ছি। বাসার সবাই ঘুমিয়ে গেছে, একটা কাকপক্ষীও জেগে নেই। তবুও খুব সাবধানে বাড়ির সীমানাটা পার করলাম আমরা। প্রায় 1 ঘন্টার মতো হাঁটলাম দুজনে। এই সময়টাতে আমাদের দুজনের মাঝে বিশেষ কোনো কথা হয়নি। নিরাপদ একটা জায়গায় এসে চিন্তার প্রথম যে কথাটা বলল সেটা হলো, আপনি চাইলে চলে যেতে পারেন এখন। আপনি আমার জন্য বিপদে পড়েছিলেন, আবার আমি আপনাকে বিপদ থেকে উদ্ধার করলাম হিসাব বরাবর। চিন্তার কথাটা কেন জানি আমার ভালো লাগলো না। এভাবে কেউ কাউকে চলে যেতে বলতে পারে? আর তাছাড়া সে তো আমার বিয়ে করা বউ, হোক না সেটা পরিস্থিতির শিকার, তবুও তো আমরা দুইজন এখন স্বামী স্ত্রী। আমার তার উপর খুব করে জোর কাটাতে ইচ্ছে করলো, কিন্তু কেন এক অদৃশ্য বাঁধনের কারণে সেটা পারলাম না। আমি খুব নরম হয়ে সরল গলায় বললাম, এত রাতে আপনি এই জনমানব শূন্য স্থানে ভয় পাবেন না? আর বলা তো যায় না কখন কে এসে ঝাঁপিয়ে পড়ে। দেশের অবস্থা তো জানেনি, যেই হারে ধর্ষণ হচ্ছে, তার উপর আবার আপনি অনেক সুন্দরী। আপনার উপর থেকে নজর সরানো অনেক টাফ। তাই বলছিলাম আরেকবার ভেবে দেখেন, সত্যি কি আমি চলে যাব নাকি আপনার সাথে থেকে যাব? আমার কথাটা শুনে সিনথিয়া আগে স্বাভাবিক অবস্থা থেকে কিছুটা হলেও ভয় পেল। তাই আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তবে সকাল হলেই আমাদের দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে, মনে থাকে জানো। আমি তার কথা শুনে হ্যাঁ না কিছুই বললাম না, শুধু মাথাটা নাড়ালাম। সারা রাত চিন্তার সাথে কাটালাম আমি, অনেক কথা বললাম তার সাথে। আমার অতীতের বেদনাদায়ক দিনগুলোর কথা তাকে শোনালাম। তবে সে এক মুহূর্তের জন্য আমার জন্য মন খারাপ করলো না, বরং সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে চিন্তায় পড়ে গেল। কারণ সারা রাত ফোনের পর ফোন দিয়েও তার কোনো খোঁজ পাওয়া গেল না। আজ 2 দিন হলো তার ফোন বন্ধ। সকালে যখন তাকে আমি বললাম, তাহলে কি এখন আমি চলে যাব? যেহেতু এখন আর আমাকে আপনার প্রয়োজন নেই, আমি থেকেই বা কি করব? তখন সে রাগী কণ্ঠে বলল, চলে যাবেন মানে? আমি কি চলে যেতে বলেছি আপনাকে? আপনি আমার সাথে ততদিন থাকবেন যতদিন না আমি আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি। তখন আমি রাগে চোখে তার দিকে তাকিয়ে বললাম, মানেটা কি? সবকিছু আপনার ইচ্ছেতেই হবে নাকি? আপনি নিজের বাঁচানোর জন্য আমাকে বিয়ে করলেন, অথচ আপনি চাইলে আপনার বাবার পছন্দ করা ছেলেটাকে বিয়ে করতে পারতেন। তাহলে আর আমাকে এত ঝামেলায় পড়তে হতো না। এখন আবার বলছেন আপনার কথা শুনতে হবে, মগের মূল্য নাকি? তখন চিন্তিয়া বলল, হ্যাঁ আমার কথা শুনতে হবে, কারণ আমি আপনার বিয়ে করা বউ। আর বউয়ের কথা জামাই শুনবে না তো কে শুনবে? বয়ফ্রেন্ডের সাথে দেখা করব, আপনাকে ডিভোর্স দিব, তারপর আপনার যেখানে ইচ্ছা চলে যাবেন, আমি কিছুই বলবো না। তবে যতদিন আপনি আমার বিয়ে করা স্বামী, ততদিন আমার সাথে থেকে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে বের করতে সাহায্য করতে হবে। এই সময়েও যে মেয়েটা মজা করবে আমি কখনো ভাবিনি। অবশ্য প্রথমবার কথা বলে বুঝেছিলাম মেয়েটা সিরিয়াস মুডে মজা করতে ভালোবাসে, তাই হয়তো এমন করছে। আমিও মজা করে বললাম, ওরে আমার সোনা বউটারে, এতই যদি জামাই জামাই বলেন তাহলে নিজে বাসন না করে কোলবালিশ এগিয়ে দিয়েছিলেন কেন? তখন চিন্তিয়া হেসে বলল, আমার বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড থাকতে জামাইয়ের সাথে বাসর করাটা কেমন দেখায় না? খুব খারাপ দেখায় এটা। তাই তো আপনাকে কোলবালিশ এগিয়ে দিয়েছিলাম, আপনি করেই দেখতে পারতেন। বিয়ে করার আগ পর্যন্ত তো ছেলেরা কোলবালিশের সাথেই বাসর করে। বউ পেয়ে নিজের প্রথম বউ কোলবালিশকে একমাত্র ছেলেরাই ভুলে যেতে পারে। আপনিও তেমন একজন স্বার্থপর জামাই, যে বউ পেয়ে কোলবালিশকে ভুলে যায়। চিন্তিয়া প্রথম এইভাবে হাসলো আমার সামনে। তার হাসিটা জানান দিয়ে যাচ্ছে এর থেকে সুন্দর হাসি কারো হতে পারে না। আমি তার হাসিতে মুগ্ধ না হয়ে পারলাম না। তবে হেসে হেসে যে মেয়েটা এত মজা করে কথা বলতে পারে আমার জানা ছিল না। আমিও মজার ছলে বললাম, আর জামাই থাকতে বুঝি বয়ফ্রেন্ডের কাছে চলে যাওয়াটা খুব ভালো দেখায়? আপনি আমাকে বলেন তো, জামাই আগে না বয়ফ্রেন্ড আগে? তখন চিন্তিয়া বলল, অবশ্যই বয়ফ্রেন্ড আগে, সেই জন্যই তো জামাই রেখে বয়ফ্রেন্ডের কাছে যাচ্ছি। আমি বললাম, এটা আপনার ভুল ধারণা, জামাইকে বেশি ভালোবাসা উচিত। বয়ফ্রেন্ড তো আর আপন কেউ না, যে কোনো সময় খাঁচা থেকে উড়াল দিতে পারে, কিন্তু জামাই কখনো চাইলেও খাঁচা থেকে উড়াল দিতে পারে না। তখন সে বলল, ওইভাবে আগে না। আমি বললাম, তাহলে কিভাবে? তখন চিন্তিয়া বলল, ডিম থেকে যেমন মুরগি হয় ঠিক তেমনই বয়ফ্রেন্ড থেকে জামাই হয়, তাই জামাইয়ের আগে বয়ফ্রেন্ড। এই সিম্পল জিনিসটা বুঝতে পারেন না, আবার নিজেকে জামাই দাবি করেন। আমি মেয়েটার কথা শুনে স্যামসাং ফোনের মতো হ্যাং হয়ে গেলাম। কিছু সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। তখন সকাল 8টা বাজে। অনেকটা সময় পর দুজনের নীরবতা ভেঙে চিন্তিয়া বলল, ওর ফোনটা এখনো কি করি বলেন তো? অনেক ক্ষুধাও লাগছে। ওর কথা শুনে মনে হলো আমারও অনেক ক্ষুধা লাগছে।
সেই যে রাতে বাসায় খেয়েছিলাম, তাও তৃপ্তি নিয়ে খেতে পারিনি। তারপর বিয়ে বাড়িতেও খাওয়ার ইচ্ছে ছিল না। ওই রকম বিয়েতে বর কি পেট ভরে খেতে পারে? পারে না, আমিও পারিনি। তাই আমি দুজনের ক্ষুধা নিবারণের জন্য বললাম, চলেন সামনে কোথাও খেয়ে নিই, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। ফুটপাতের একটা হোটেলে আমরা দুইজন হালকা নাস্তা করলাম, কারণ হোটেলগুলোতে এখনো ভাত হয়ে সারিনি। নাস্তা করতে করতে প্রায় 9টা বেজে গেল। হোটেলে কিছু সময় রেস্ট নিয়ে বাইরে বের হওয়ার পর বুঝলাম ঝাপসা গরম চালিয়েছে। এই ঝাপসা গরমে বেশি সময় রোদের মধ্যে থাকলে ডিম শুদ্ধ হতে পারে, কিন্তু এছাড়া কিছু করারও নেই, কারণ চিনতে এখনো তার বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ করতে পারিনি। আমিও কাউকে ফোন দিইনি, কারণ আমার কথা সবাই জেনে গিয়েছে। এখন যদি আবার একটা মেয়েকে আমার সাথে দেখে, তাহলে আমাকে খারাপ না ভাবার কোনো কারণ থাকবে না। তাই কাউকে ফোন করে নিজেকে খারাপ প্রমাণ করতে চাইনি। 10টার দিকে চিনতে আর সহ্য করতে পারলো না, মনে হলো ঢুলতে ঢুলতে মাটিতে পড়ে যাবে। বেশি সুন্দরী মেয়েদের এটাই সমস্যা, তারা রোদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। চিন্তা শুধু আমাকে বলল, আমি আর 10 মিনিট এখানে থাকলে মাথা ঘুরে পড়ে যাব, প্লিজ বিশ্রামের জন্য কিছু একটা করুন। আমি কি করব কিছুই বুঝে আসছিল না। হঠাৎ করে সামনে একটা আবাসিক হোটেল চোখে পড়লো। আমি চিন্তাকে নিয়ে হোটেলে 24 ঘন্টার জন্য একটা রুম নিলাম। হোটেলের ম্যানেজার আমার দিকে আর চোখে চেয়ে বলল, কোনো কিছু লাগবে বলেন স্যার। মেয়েটা জোশ। আমার ইচ্ছে করলো ম্যানেজারকে কষে 2টা চড় দিতে, কিন্তু পারলাম না, কারণ এখানে যারা আসে তারা মেয়ে নিয়ে আসে। কেউ বা নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আসে, কেউ বা টাকা দিয়ে মেয়ে ভাড়া করে নিয়ে আসে। তাই ম্যানেজারকে কিছু বলতে পারলাম না। সিনথিয়া আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। ম্যানেজারকে তো মনে হয় পারলে মেরেই ফেলবে। আমি রুমে নিয়ে তাকে বুঝালাম, হোটেল যেমনই হোক না কেন আমরা সেফ থাকলেই তো হলো। আর আপনার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সামনে যেটা পড়েছে সেটাতেই ঢুকে পড়েছি। আমার কথাগুলো পজিটিভ ভাবেই নিল সিনথিয়া। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে গেল, আর আমি বিছানায় গা এলিয়ে দিয়ে একটু বিশ্রামের আশায়, কারণ 2 রাত ধরে 1 সেকেন্ডও ঘুমানোর সুযোগ হয়নি। চোখে প্রচন্ড ঘুম, তাই চোখ বুজে ঘুমের ঘরে তলিয়ে গেলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠলো। চেয়ে দেখলাম মিলি ফোন করেছে। না চাইতেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মিলি বলল, তোমার কি হয়েছে বলো তো? এতবার ফোন দেওয়ার পরও তুমি ফোন ধরো না। তোমার সাথে আমি দেখা করতে চাই। আমি তোমাকে এখন অনেক মিস করি। মনে হয় তোমাকে আমার এখন প্রয়োজন। একবার দেখা করে সবকিছু আগের মতো করতে চাই আমি মিলিকে কিছু বলতে যাব, ঠিক তখনই আমার চোখ আটকে গেল আমার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে। মনে হচ্ছে স্বর্গ থেকে কোনো পরী ভুল করে জমিনে নেমে এসেছে, এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। সিনথিয়া সুন্দর জানতাম, তবে এতটা সুন্দর হবে ভাবতে পারিনি। বিয়ের সাজে মেয়েটার দিকে ভালো করে তাকানোর সুযোগ হয়নি কখনো, কিন্তু আজ যখন বিয়ের সমস্ত সাজ ধুয়ে মুছে নতুন ভাবে আমার সামনে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই বুঝতে পারলাম তার সৌন্দর্যের গভীরতা। চিন্তার দিকে তাকিয়ে মনে হলো পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে। ভেজা চুলে মেয়েটাকে অনেক বেশি হট মনে হচ্ছে। মিলি ওই দিক থেকে সমানে চিল্লিয়ে যাচ্ছে, কিন্তু আমার কানে মিলির আওয়াজ খুব একটা গুরুত্ব পাচ্ছে না। আমার চোখ গুরুত্ব দিচ্ছে চিন্তার হট দৃশ্যটাকে। মিলি যখন বরাবর বলছিল, কি হলো তুমি কথা বলছো না কেন? আমি কি বলছি শুনতে পাওনি? তখন আমার কি হলো জানি না, নিজের অজান্তেই মিলিকে বলে ফেললাম, আমি বিয়ে করেছি, আমার বউ আছে, এখন রাখি, বাই। আমার কথা শুনে মনে হলো চিন্তা আমার দিকে এগিয়ে আসছে। আবার মনে হলো দূর, আমি তার দিকে এগিয়ে যাচ্ছি। আবার মনে হলো না, সেই আমার দিকে এগিয়ে আসছে। আমি তার দিকে এগিয়ে যাচ্ছি নাকি সে আমার দিকে এগিয়ে আসছে কিছুই বুঝতে পারলাম না। সিনথিয়া আমার দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে বলুন তো? আর এভাবেই বা তাকিয়ে আছেন কেন? তার মানে মিলিকে বলা কথাগুলো সিনথিয়া শুনতে পাইনি। তাই আমিও ওই প্রসঙ্গটা এড়িয়ে যাওয়ার জন্য বললাম, কিছু হয়নি তো? আপনার দিকে তাকানো যাবে না এরকম কোনো রুলস আছে নাকি? থাকলে বলতে পারেন, আমি মেনে চলবো। আমার এরকম তেরা কথা শুনে যে সিনথিয়া খুব একটা খুশি হতে পারলো না সেটা বুঝলাম আমি। সে কিছুটা মন খারাপ করে বলল, এমনিতেই আমার বয়ফ্রেন্ডের চিন্তায় মন সবসময় খারাপ থাকে, তার উপর আবার আপনার এরকম কথা। আপনি একটু ভালোভাবে কথা বলতে পারেন না? আমি না হয় ডিপ্রেশনে আছি, তাই এরকম ব্যবহার করি আপনার সাথে, কিন্তু আপনি কেন আমার সাথে এরকম ব্যবহার করেন? আমি সিনথিয়ার কথার প্রতি উত্তরে বললাম, আমি ভাই সবসময় ডিপ্রেশনে থাকি। আমি ডিপ্রেশন থেকে দূরে থাকতে চাইলেও ডিপ্রেশন আমাকে ছাড়ে না। আপনার পেছনে এমনিতেই অনেক টাকা খরচ হয়ে গেছে আমার, আর সম্ভব না। আমরা দুজন দুজনের রাস্তায় চলে গেলেই বেটার হবে। কেউ কারো যেহেতু প্রয়োজনে আসার কোনো সম্ভাবনা নেই, সো আলাদা হয়ে যাওয়াটাই ভালো। আমার জীবনটা আপনার মতো এত সুখের না, এত বিলাসিতার না। আমার অতীত শুনে হয়তো আপনার হাসি পেয়েছে, তবে আমি জানি আমার অতীত কতটা কষ্টের। তখন চিন্তিয়া বলল, প্রয়োজন নেই মানে? আমি একটা মেয়ে হয়ে কিভাবে এই ব্যস্ত শহরে আমার বয়ফ্রেন্ডকে খুঁজবো? ওর ফোন খোলা থাকলে তো কোনো সমস্যাই হতো না। আর আপনাকে তো আমি বলেছি আপনি যেতে পারেন না যতক্ষণ না পর্যন্ত আমার বয়ফ্রেন্ডের সাথে আমার দেখা হচ্ছে। আর টাকার কথা বলছেন, সব টাকা দিয়ে দিব আপনাকে। আমি বাসা থেকে বের হওয়ার সময় অনেক দামি দামি জিনিস ব্যাগের ভিতরে নিয়ে এসেছি, এগুলো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে। আপনি হিসাব করে রাখেন, সব টাকা দিয়ে দিব আমি। আমি কিছু বললাম না। দেখতে দেখতে 24 ঘন্টা পার হয়ে গেল।
বাট অবস্থার কোনো পরিবর্তন হলো না। বাধ্য হয়ে আমাদেরকে একটা বাসা ভাড়া নিতে হবে। মেয়েটা কাবিননামা সাথে নিয়ে এসেছিল। সে হয়তো জানতো এমন কিছু হবে, এটার দরকার হতে পারে, তাই ব্যাগে ভরে নিয়ে এসেছিল। আর সেটার কারণেই ঢাকা শহরের বুকে একটা বাসা ভাড়া পেলাম দুজন। আমি যে শুধু চিন্তার জন্য বাসাটা নিয়েছি তা না, এখানে আমারও লাভ আছে। আমার থাকার জন্য একটা জায়গা দরকার ছিল, এর থেকে ভালো জায়গা হয়তো আমি পেতাম না, তাই এটাকেই বেছে নিয়েছি। কারণ বেঁচে থাকার জন্য একটা চাকরি দরকার, অন্তত আমার মতো মানুষদের। কারণ আমার আগে পিছে কেউ নাই, আমার থাকা খাবার ব্যবস্থা আমাকেই করতে হবে। সকালে ঘুম থেকে উঠে বের হয়ে যেতাম চাকরির খোঁজে। অনেক পরিচিত বন্ধুদের কাছে বলেও রেখেছি একটা চাকরির কথা, কিন্তু কেউ সেরকম কোনো ব্যবস্থা করে দিতে পারেনি। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আজকাল অন্য কারোর জন্য কেউ শ্রম দিতে চায় না, কারো কাছে অনুরোধ করে নিজের মর্যাদা কমাতে চায় না। আমার পরিচিত একজন মানুষ আছে, সে যদি তার উপরের জনের কাছে শুধু একটা সুপারিশ করে, রিকোয়েস্ট করে আমার চাকরির জন্য, তাহলে হয়ে যাবে। কিন্তু সেটা সে করবে না, এতে নাকি তার মান কমে যাবে। বাসা নেওয়ার পর 1 মাস চলে গেল। এই 1 মাসে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। আপন মানুষগুলো পর হয়ে গিয়েছে, পর মানুষগুলো হয়তো কিছুটা হলেও আপন হয়েছে। সেদিন বাবাকে সাহস করে ফোন দিয়ে বললাম, কেমন আছো বাবা? বাবা আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। কেটে দেওয়ার আগে শুধু বলল, ফোন দিয়েছিস কেন? আজ আমার মেয়ের বিয়ে, ভুলেও তুই ফোন দিস না। আমরা তোকে ভুলে গিয়েছি, তুইও আমাদেরকে ভুলে যা, এটাই তোর জন্য ভালো হবে। বাবা ফোন রেখে দেওয়ার পর নিজের অজান্তেই কেঁদে দিই আমি। এমন কান্নার কতদিন করতে হবে জানা নেই। আজ আমার আদরের বোনটার বিয়ে, অথচ আমি তার সামনে নেই। সেও কি তাহলে তার ভাইয়ের কথা ভুলে গিয়েছে? ভুলে যাওয়াটাই স্বাভাবিক। খারাপ মানুষকে কেউ মনে রাখে না, মনে রাখলেও ঘৃণা করার জন্য মনে রাখে। আমাকে তো আর আমার বোন ঘৃণা করতে পারে না, তাই হয়তো ভুলে গিয়েছে। বাবা তো অনেক আগে আমাকে ভুলে গিয়েছে, কিন্তু মা কি করে আমাকে ভুলে গেল? কোনো মা কি তার সন্তানকে ভুলতে পারে? আমার মা কিভাবে পারলো? এইসব কথা মনে হতেই কান্নাটা আরো বেড়ে যায়। আজ আমার কান্না করার দিন, আজ আমার দুঃখের দিন, আজ আমার একা হয়ে যাওয়ার দিন। আমার কান্না থামানোর কেউ নেই, আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ নেই। চিন্তায় কি আমার চোখের পানি মুছে দিতে পারে না? এই 1 মাসে তো সে আমার অনেক কাছে এসেছে, আমাকে নিজ হাতে রান্না করে খাইয়েছে। আমি না আসলে আমার আসার জন্য অপেক্ষা করতে করতে অস্থির হয়ে যেত। তবে দিন শেষে তার বয়ফ্রেন্ডের জন্য মন খারাপ থাকতো। তারপরেও তার সাথে আমার সম্পর্কটা অনেক উন্নতি হয়েছে। সত্যি বলতে আমার ভালো থাকার জন্য একটা মানুষ প্রয়োজন, হোক সেটা ভালোবাসার মানুষ কিংবা ভালো লাগার মানুষ। এই পৃথিবীতে একা একা ভালো থাকা যায় না, ভালো থাকার জন্য কাউকে দরকার। কিন্তু আমার তো ভালো থাকার জন্য কেউ নেই, তাহলে আমি ভালো থাকবো কিভাবে? এত কিছুর পরেও অন্য 8-10টা মানুষের মতো আমারও যে একটু ভালো থাকতে ইচ্ছে করে। আবার মনে হয় এই পৃথিবীতে সব মানুষের ভালো থাকা হয় না, কিছু মানুষ অকারণেই খারাপ থাকে। আমি হয়তো সেই খারাপ থাকা মানুষগুলোর মাঝেই একজন। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার পেছনে সিনথিয়া দাঁড়িয়ে আছে। আমি চোখের পানিটা মুছে তার দিকে তাকাতেই সে একটা হাসি দিল। মনে হলো এই হাসিটার জন্য আমার খারাপ থাকাটা চলে গেলেও খুব বেশি অবাক হব না। আমি তার হাসিটা মুগ্ধ হয়ে দেখতে থাকি। আমার মুগ্ধতার চোখকে ফাঁকি দিয়ে সে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে। তাহলে সে সিদ্ধান্ত বদলিয়েছে, বয়ফ্রেন্ডকে না পেয়ে পরিস্থিতির শিকার হয়ে যাকে বিয়ে করেছে তাকেই ভালোবাসতে শুরু করেছে। এমন হলে খারাপ হয় না। আমার ভালো থাকার জন্য একজন মানুষ আমি পেয়ে গেছি। তার জড়িয়ে ধরাতে কেমন যেন ভিতরটাতে ভূমিকম্প সৃষ্টি হলো। আমিও যখন তাকে 2 হাতে জড়িয়ে ধরার জন্য হাত বাড়িয়ে দিলাম, ঠিক তখনই সে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা পেছন দিকে সরে গেল। তারপর বলল, জানেন আজ আমি অনেক খুশি, হয়তো পৃথিবীর সব থেকে সুখী মানুষটাও আমি। ওর সাথে কথা হয়েছে আমার, 1 সপ্তাহ পরেই আমাদের দেখা হচ্ছে। ওর ফোনটা হারিয়ে গিয়েছিল, যার কারণে আমার সাথে যোগাযোগ করতে পারিনি। ছিনতাইকারীরা টাকা পয়সা মোবাইল সবকিছু ওর কাছ থেকে নিয়ে গেছে। এইসব নিয়ে যাওয়ার সময় ওকে আহত করেছিল, যার কারণে ও এতদিন হসপিটালে ছিল, আমার সাথে যোগাযোগ করতে পারিনি। আমি জানতাম আমার ভালোবাসার মানুষটা আমার সাথে এমনটা করতে পারে না। ওর প্রতি আমার অনেক বিশ্বাস ছিল, আজ সেটা সত্যি প্রমাণ হয়েছে। আর কেউ না জানুক, আমি তো জানি ও আমাকে কতটা ভালোবাসে। 1 সপ্তাহ পর আপনি চলে যেতে পারবেন, তবে চলে যাওয়ার আগে ওর সাথে আপনাকে দেখা করাতে চাই। আপনি আমার জন্য অনেক করেছেন, আপনার প্রতি আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। চিন্তার কথাগুলো শুনে খুব খারাপ লাগলো। এই খারাপ লাগার কারণটা আমার কাছে জানা নেই। আমি অভিনয়ের হাসি এসে বললাম, শুভকামনা আপনার জন্য। সবশেষে তাকে পেয়ে গেলেন। আপনার ভবিষ্যৎ জীবন সুখের হোক, এটাই চাই। কথাগুলো বলেই আমি বারান্দায় চলে গেলাম। আকাশের দিকে তাকিয়ে নিজের মন খারাপের কথাটা আকাশকে বললাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। এমন সময় দেখলাম কে যেন ফোন দিয়েছে। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মেয়ে কণ্ঠে কেউ বলল, স্যার আমি অবনী, আমি আপনার সাথে দেখা করতে চাই। সেদিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি সব সত্য জেনে গিয়েছি। বাজে এমন একটা মিথ্যা অপবাদ আপনাকে দিতে পারে
আমি ভাবিনি। আপনি একবার আমাদের বাড়িতে আসুন। মায়ের কঠিন একটা অসুখ বেঁধেছে, হয়তো এটা তারই পাপের শাস্তি। মরার আগে সে একবার আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আমার অবনীকে অনেক কিছু বলতে ইচ্ছা করছিল না, শুধু বললাম এখন এসব বলে কি লাভ? এসব বললেই তো আর সবার কাছে আমি আগের মতো হব না। আমার পরিবারের যে অসম্মানটা হয়েছে সেটা তো আর ফিরে পাবো না। সবাই আমাকে তো খারাপ ছেলে হিসাবেই জানে। এখন তো আমার নির্দোষ হওয়ার ইচ্ছা নেই। যদি সম্ভব হয় আমার বাবা মাকে সত্যিটা জানিও। পৃথিবীর সবাই আমাকে খারাপ ভাবুক, আমার কিছু যায় আসে না, কিন্তু অন্তত দুইটা মানুষ জানুক আমি এমন কাজ করিনি, এমন কাজ করতে পারি না। কথাগুলো বলে ফোনটা রেখে দিই, কারণ এই মুহূর্তে কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগছে না, এমনকি নিজেকে বড্ড বিরক্ত লাগছে। তো এভরিওয়ান, নেক্সট পার্ট খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ।